নমস্কার, অমল ক্লাসেসে তোমাদের সকলকে জানাই স্বাগত। গ্রাম পঞ্চায়েত নিয়োগের প্রস্তুতি এখন তুঙ্গে, আর সেই প্রস্তুতিকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি ইতিহাসের বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। প্রতিদিন আমি এই ধরনের প্রশ্ন নিয়ে হাজির হব। আসলে তোমরা এখন সিলেবাস ভিত্তিক প্রিপারেশন নিচ্ছ, বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, পলিটি সমস্ত কিছু আমরা অল্প অল্প করে সিলেবাস কভার করার চেষ্টা করছো, এবং সেই সিলেবাসের ওপর আমি রোজ এই ধরনের প্রশ্ন নিয়ে হাজির হব এবং সেখানে কনসেপ্ট ক্লিয়ার করব, যাতে তোমাদের প্রস্তুতি অনেকটা এগিয়ে যায়। এবং কথা দিচ্ছি, এই ভিডিওগুলোর পর এই ভিডিওগুলো যদি পুরোটা সম্পূর্ণ দেখো, তোমাদের অনেক উপকারে আসবে। এবং যেই প্রশ্ন জানা আছে ভালো, যেই প্রশ্ন উত্তর জানা নেই, ছোট করে সংক্ষেপে নোটস বানিয়ে নাও তোমাদের নোটস খাতাতে, কেমন? তাহলে দেখবে তোমাদের প্রস্তুতি এবং তোমাদের কনসেপ্ট ক্লিয়ার অনেকটা হয়ে যাবে। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে পরবর্তী ভিডিও কোন বিষয়ের উপর তোমরা চাইছো। আগে এই ভিডিওটা করে নাও, পুরো ভিডিওটা করে দেখো কেমন লাগলো। যদি মনে হয় যে কোনো উপকারে আসছে, তখনই তোমরা কমেন্ট করে জানাবে যে পরবর্তী কোন সাবজেক্টের উপর এই ধরনের ভিডিও তোমাদের প্রয়োজন। তাহলে আজকের আলোচনা আমি শুরু করছি। বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে আজকে আলোচনা হবে এবং তার কনসেপ্ট, সম্পূর্ণ কনসেপ্ট আমি ক্লিয়ার করব। ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, আর যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হবে। এবং ডেসক্রিপশনে থাকবে আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক থাকবে, সেই হোয়াটসঅ্যাপ লিঙ্কে এই ধরনের নোটস প্রোভাইড করা হবে, ফলত সেই হোয়াটসঅ্যাপ গ্রুপেও কিন্তু জয়েন হয়ে যাবে। দেখো সবার প্রথম প্রশ্ন কি আছে, যে সবার প্রথম প্রশ্ন আছে গান্ধী বুড়ি কে ছিলেন? বলো, গান্ধী বুড়ি কে ছিলেন? অপশন এ প্রীতিলতা ওয়াদ্দেদার, অপশন বি সরোজিনী নাইডু, অপশন সি মাতঙ্গিনী হাজরা, অপশন ডি ভগিনী নিবেদিতা। দেখো সবাই এবার বলবে হ্যাঁ এটা তো সহজ প্রশ্ন, সবাই জানি। অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে মাতঙ্গিনী হাজরা। যারা জানো খুবই ভালো জিনিস, যারা জানো না তাদের জন্য বলছি সময়টা মনে রাখো। সময়কালটা হচ্ছে 1942। কি হচ্ছে সেই 1942-এ? 1942-এ হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন। এবং এই ভারত ছাড়ো আন্দোলনে তমলুকে একটি মিছিল হয়েছিল। সেই মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন কে? মাতঙ্গিনী হাজরা। সেই মিছিলে ব্রিটিশদের নির্মম গুলিতে মাতঙ্গিনী হাজরা আক্রান্ত হন, এবং সেই সময় তার হাতে ছিল ভারতীয় জাতীয় পতাকা এবং মুখে ছিল বন্দে মাতরম ধ্বনি। মহাত্মা গান্ধীর যে অহিংসার আদর্শ, সেই আদর্শকে তিনি প্রচুর পরিমাণে শ্রদ্ধা করতেন, এবং বৃদ্ধা বয়সে তার যে সাহসিকতা, সেই সাহসিকতার জন্য তাকে আমরা সবাই ভালোবেসে কি বলি? গান্ধী বুড়ি বলে ডাকি। তাকে সবাই আমরা গান্ধী বুড়ি বলে ডাকি। তাহলে গান্ধী বুড়ি নামে কে পরিচিত? সঠিক উত্তর মাতঙ্গিনী হাজরা। ক্লিয়ার হলো? চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি আছে? গান্ধী আরউইন চুক্তি। গান্ধী আরউইন চুক্তি কবে স্বাক্ষর হয়? গান্ধী আরউইন চুক্তি কবে স্বাক্ষর হয়? বলো, গান্ধী আরউইন চুক্তি কবে স্বাক্ষর হয়? গান্ধী আরউইন চুক্তি কবে স্বাক্ষর হয়? বলো, গান্ধী আরউইন চুক্তি কবে স্বাক্ষর হয়? অপশন এ 1929, অপশন বি 1932, অপশন সি 1931, অপশন ডি 1934। কি হবে? আচ্ছা, আরউইন কে জানো? আরউইন, আরউইন মানে হচ্ছে লর্ড আরউইন। কে ছিলেন? সেই সময় ভাইসরয় ছিলেন। কোন সময়? সময়টা হচ্ছে 1930। সময়টা কি? সময়টা বললাম 1930। এই 1930-এ কি হয়? 1930-এ সেই সময় আইন অমান্য আন্দোলন শুরু হয়। আইন অমান্য আন্দোলন এমন পর্যায়ে যায়, গান্ধীজির এই আইন অমান্য আন্দোলন এমন পর্যায়ে যায়, সেই সময় ব্রিটিশকে পুরো কাটিয়ে দেয়। ব্রিটিশদের সেই সময় যে ভাইসরয় ছিলেন তার নাম হচ্ছে লর্ড আরউইন, এবং আরউইনের নেতৃত্বে সেই সময় গান্ধীজির সঙ্গে আলোচনায় বসেন। এবং সময়কালটা কত? সময়কালটা হচ্ছে 1931-এ গিয়ে দিনটা কি ছিল? দিন ছিল 5 মার্চ। 1931-এ 5ই মার্চ গান্ধীজির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর হয়। এই ঐতিহাসিক চুক্তির নামই হচ্ছে গান্ধী আরউইন চুক্তি। এই চুক্তির পর কি করা হয়? এই আইন অমান্য আন্দোলনকে স্থগিত রাখা হয়, এবং দ্বিতীয় গোল টেবিল বৈঠকে যোগ দিতে রাজি হয়েছিল কংগ্রেস। ঠিক আছে, তাহলে বোঝা গেল তো? তাহলে এই গান্ধী আরউইন চুক্তি গান্ধীজির সঙ্গে লর্ড আরউইন হয়েছিলেন, তিনি তখন ভাইসরয় ছিলেন। কবে হয়েছিল? 1931-এ। সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের 1931। দিন কি ছিল? দিনটা হচ্ছে 5ই মার্চ। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে কংগ্রেস ও মুসলিম লীগের লগ্ন চুক্তি কবে স্বাক্ষর হয়? একটি ঐতিহাসিক চুক্তি। এই চুক্তিকে আমরা বলতে পারি যে ভারতের মধ্যে হিন্দু মুসলমানের যে রাজনৈতিক ঐক্যের একটা বড় উদাহরণ। এই চুক্তিকে আমরা কি বলতে পারি? হিন্দু এবং মুসলিমদের একটা রাজনৈতিক বড় উদাহরণ বলতে পারি। সেই
কংগ্রেস ও মুসলিম লীগের লখনৌ চুক্তি কবে হয়েছিল? 1915, 1919, 1916 নাকি 1921? কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে 1916। 1916। একদিকে কে ছিলেন? একদিকে ছিলেন বাল গঙ্গাধর তিলক, অপরদিকে মোহাম্মদ আলী জিন্নাহ। এই বাল গঙ্গাধর তিলক এবং মোহাম্মদ আলী জিন্নাহর নেতৃত্বে 1916 সালে গিয়ে কি হয়, কংগ্রেসের সঙ্গে মুসলিম লীগের একটা সমঝোতা হয় এবং সেই সমঝোতার পর এই লখনৌ চুক্তি স্বাক্ষর হয়। এই চুক্তির মাধ্যমে দুই দলই একসাথে ব্রিটিশদের সঙ্গে অর্থাৎ যৌথভাবে ব্রিটিশদের স্বায়ত্ত শাসনের দাবি তুলতে সম্মত হয়েছিল, যেটা ছিল আমরা বলতে পারি যে এই চুক্তি ভারতে হিন্দু এবং মুসলমানদের একটা ঐক্যের বড় উদাহরণ। কি ধরনের ঐক্য? রাজনৈতিক ঐক্যের একটা বড় উদাহরণ। ক্লিয়ার হলো? তাহলে কি কার কার নিশ্চয় বললাম আমি, একদিকে ছিলেন বাল গঙ্গাধর তিলক, অপর দিকে আমাদের মোহাম্মদ আলী জিন্নাহ। আচ্ছা চলো পরের প্রশ্ন, মুসলিম লীগ প্রস্তাব, আচ্ছা মুসলিম লীগ পাকিস্তান প্রস্তাব কবে গ্রহণ হয়? বাহ, মুসলিম লীগ পাকিস্তান প্রস্তাব কবে গ্রহণ করে? মুসলিম লীগ পাকিস্তান প্রস্তাব, মুসলিম লীগ পাকিস্তান প্রস্তাব কবে গ্রহণ করে? মুসলিম লীগ পাকিস্তান প্রস্তাব কবে গ্রহণ করে? 1938 মার্চ মাস, 1940 মার্চ মাস, 1940 জুন মাস নাকি 1940 জানুয়ারি মাস? কি হবে? অনেকে বুঝতে পারছো না তো। আচ্ছা যদি এই প্রশ্নটা ঘুরিয়ে একটু বলা হয় যে মুসলিম লীগ লাহোর প্রস্তাব কবে গ্রহণ করেছিল, তখন বলতে পারবে স্যার 1940 মার্চ মাস, তাই না? 1940 মার্চ মাস। আসলে লাহোর প্রস্তাব যেটা সেটাই হচ্ছে পাকিস্তান প্রস্তাব। বিষয়টা কি হয়েছিল? বিষয়টা হয়েছিল 1940 সালে 23 মার্চ, 1940 সালের 23 মার্চ 1940 সালে 23 মার্চ লাহোরে মুসলিম লীগের বার্ষিক অধিবেশন হয়েছিল। সেখানে মোহাম্মদ আলী জিন্নাহর নেতৃত্বে একটি ঐতিহাসিক প্রস্তাব পাস হয়, যেই প্রস্তাব পরবর্তী সময়ে পাকিস্তান প্রস্তাব বা পাকিস্তানের লাহোর প্রস্তাব নামেও পরিচিত। এই প্রস্তাবে কি হয়েছিল, ভারতের যে মুসলমান ছিল সংখ্যাগরিষ্ঠ যে অঞ্চলগুলো, সেই মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলিকে নিয়ে একটি স্বাধীন এবং পৃথক রাষ্ট্রের দাবি আনুষ্ঠানিকভাবে উত্থান হয়, আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হয়, যা পরবর্তীতে গিয়ে 1947-এ আমাদের দেশভাগের সময় এর মূল ভিত্তি হয়ে দাঁড়ায়। দেশভাগের মূল ভিত্তি হয়ে দাঁড়ায় এই পাকিস্তান প্রস্তাব, যেটি 1940 মার্চ মাসে, কতই মার্চ? 23 মার্চ এটা নেওয়া হয়েছিল, গ্রহণ করা হয়েছিল বা এই প্রস্তাব পাস হয়েছিল। ক্লিয়ার হলো? বুঝতে পারলাম? আচ্ছা বলো পরের প্রশ্ন, দিল্লি চলো, দিল্লি চলো এই ধ্বনি কে তুলেছিলেন? দিল্লি চলো এই ধ্বনি কে তুলেছিলেন? দিল্লি চলো এই ধ্বনি কে তুলেছিলেন? নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, রাসবিহারী বসু নাকি জে.এস. ধিলন? জি.এস. ধিলন? কি হবে? নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, সকলেরই জানা আছে যে দিল্লি চলো স্যার এই ধ্বনি তুলেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। আসলে সময়কালটা কি ছিল? সময়কালটা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সিঙ্গাপুরে আজাদ হিন্দ ফৌজ যখন দায়িত্ব নেয়, সেই দায়িত্ব নেওয়ার পর নেতাজি সুভাষচন্দ্র বসু সেনাদের নতুন উদ্দীপনা তৈরি করার জন্য তাদেরকে একটা রণধ্বনি দিয়েছিল যে দিল্লি চলো। এই রণধ্বনির মাধ্যমে ব্রিটিশদের যে রাজধানী দিল্লি, সেই দিল্লি সে অগ্রসর হওয়ার জন্য এবং লাল কেল্লায় ভারতের জাতীয় পতাকা উড়ানোর জন্য এই দিল্লি চলো ধ্বনিটি করেছিলেন। কেমন? আর এর পাশাপাশি বলতে পারো যে এটি ভারতীয়দের মনে স্বাধীনতার একটা চরম আত্মত্যাগের জোয়ার এনেছিল, এটাও বলা যায়। তার মানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু। পরের প্রশ্ন, নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ সরকার গঠনের কথা ঘোষণা করেন কবে? আজাদ হিন্দ সরকার গঠনের ঘোষণা করেন কবে? অপশন এ 1941 26 জানুয়ারি, 1943 21 অক্টোবর নাকি 1942 15 আগস্ট নাকি 1944 16 জানুয়ারি? কি হবে সঠিক উত্তর? কি হবে বলো? সঠিক উত্তর কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবে না। সঠিক উত্তর হচ্ছে 1943 খ্রিস্টাব্দে 21 অক্টোবর। সঠিক উত্তর 1943 21 অক্টোবর। আমি ওই যে বললাম দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে, 1943 21 অক্টোবর সিঙ্গাপুরের যে ক্যাথে সিনেমা হল ছিল, সেই ক্যাথে সিনেমা হলে নেতাজি সুভাষচন্দ্র বসু স্বাধীন ভারতের অন্তর্বর্তী সরকার বা হুকুমত ই আজাদ হিন্দ গঠনের কথা ঘোষণা করেন।
কি বললাম, স্বাধীন ভারতবর্ষের অন্তর্বর্তী সরকার, এটা অস্থায়ী সরকারও বলতে পারো, যে প্রথম অস্থায়ী সরকার হচ্ছে আরজি হুকুমত ই আজাদ হিন্দ, এটা গঠনের কথা ঘোষণা করে। এবং এই সরকারকে 9টি দেশ, জাপান, ইতালি, জার্মানি, এই ধরনের 9টি দেশ কিন্তু স্বীকৃত দিয়েছিল। ঠিক আছে, নেতাজি নিজেই এই সরকারের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপ্রধান, যোদ্ধা মন্ত্রী, সমস্ত 3টে মন্ত্রী একসাথে শপথ নিয়েছিল। মানে নেতাজি সুভাষচন্দ্র বসু নিজেই প্রধানমন্ত্রী, নিজেই রাষ্ট্রপ্রধান এবং নিজেই যুদ্ধমন্ত্রী হিসেবে শপথ নেন, যা ছিল ভারতের স্বাধীনতা আন্দোলনের এক ঐতিহাসিক পদক্ষেপ। বুঝতে পারলে? তাহলে নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি একমাত্র প্রথম নেতা যিনি কি করেছিলেন, যিনি রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, যুদ্ধমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন। বোঝা গেল তো? তাহলে এই আজাদ হিন্দ সরকার গঠনের কথা কবে ঘোষণা করেন? 1943-এ 21শে অক্টোবর। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি আছে, কে আন্দামানের নাম শহীদ দ্বীপ এবং নিকোবরের নাম স্বরাজ দ্বীপ দিয়েছিলেন? কে আন্দামানের নাম দিয়েছিলেন শহীদ দ্বীপ, কে আন্দামানের নাম দেন শহীদ দ্বীপ এবং নিকোবরের নাম দেন স্বরাজ দ্বীপ? উত্তর সকলেরই জানা, আর আমি বেশি সময় নষ্ট করছি না। সঠিক উত্তর হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু। ওই যে বললাম দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে সেই সময়, তখন জাপানে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ দখল করে জার্মানিরা, এবং সেই জার্মানের আন্দামান এবং নিকোবর দ্বীপ দখল করে 1943 সালের নভেম্বর মাসে তা আনুষ্ঠানিকভাবে নেতাজিকে আজাদ হিন্দ সরকারের হাতে তুলে দেয়। নেতাজির আজাদ হিন্দ সরকারের হাতে এই আন্দামান এবং নিকোবর জাপান সরকার তুলে দেয়। এরপর 1943 সালে গিয়ে 29শে ডিসেম্বর নেতাজি আন্দামানে এসে প্রথম ভারতীয় জাতীয় পতাকা এখানে উত্তোলন করে, এবং তার পাশাপাশি বীর স্বাধীনতা সংগ্রামী যারা ছিলেন, যারা শহীদ হয়েছিলেন, তাদেরকে স্মরণ করে আন্দামানের নাম রাখেন শহীদ দ্বীপ এবং নিকোবরের নাম রাখেন স্বরাজ দ্বীপ। সময়কালটা কত বললাম? সময়কাল হচ্ছে 1943-এ 29শে ডিসেম্বর। মনে থাকবে তো? ক্লিয়ার হলো? আশা করছি বোঝাতে পারলাম। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি আছে, জিন্নাহ 14 দফা দাবিপত্র পেশ করেন। মোহাম্মদ আলী জিন্নাহ 14 দফা দাবিপত্র পেশ করেন কত সালে? 1921, 1927, 1925, 1929। এই প্রশ্নটা অনেকেরই জানা, সেটা সঠিক উত্তর হচ্ছে 1929। সঠিক উত্তর কি? 1929-এ। কি হয় বিষয়টা, 1928 সালে যখন ভারতের ভবিষ্যতের সংবিধান রচনার একটি মতিলাল নেহেরুর নেতৃত্বে রিপোর্ট পেশ করা হয়, সেই রিপোর্টে সংবিধানের কিছু অংশ মোহাম্মদ আলী জিন্নাহর পছন্দ নয়। তার বিরোধিতা করতে গিয়ে এবং তার জবাবে মুসলিমদের জন্য রাজনৈতিক অধিকার এবং স্বার্থ রক্ষার জন্য 1929 সালে মার্চ মাসে তিনি একটা 14 দফার একটা সংবিধানের একটা দাবিপত্র পেশ করেন। সেই 14 দফা সংবিধানের দাবিপত্র পরবর্তী সময় ইতিহাসে মোহাম্মদ আলী জিন্নাহর 14 দফা দাবি নামে পরিচিত হয়। বুঝতে পারলাম? তাহলে সময়কালটা কি বললাম, যে 1928-এ গিয়ে ভবিষ্যতের জন্য ভারতের একটা সংবিধান রচনায় মতিলাল নেহেরুর নেতৃত্বে একটা নেহেরু রিপোর্ট পেশ করা হয়। সেই রিপোর্টে বেশ কিছু জায়গার মোহাম্মদ আলী জিন্নাহর একটু অসন্তুষ্ট ছিল। সে তার জবাব দিতে গিয়ে এবং মুসলিমদের স্বার্থ রক্ষার জন্য, রাজনৈতিক অধিকার এবং স্বার্থ রক্ষার জন্য 1929-এ মার্চ মাসে গিয়ে, 1929-এ কোন মাস বললাম? মার্চ মাস। সেই মার্চ মাসে তার 14 দফা একটা সংবিধানের দাবিপত্র পেশ করেন, যা ইতিহাসে 14 দফা দাবি নামে পরিচিত। আশা করছি বোঝাতে পারলাম। পরের প্রশ্ন আছে, কবে মুসলিম লীগ মুক্তি দিবস বা নিষ্কৃতি দিবস পালন করা হয়? কবে মুসলিম লীগের মুক্তি দিবস বা নিষ্কৃতি দিবস পালন করা হয়? বল। সঠিক উত্তর 1939 21শে অক্টোবর, নাকি 1940 21শে অক্টোবর, নাকি 1939-এ 22শে ডিসেম্বর, নাকি 1940-এর 22শে ডিসেম্বর? কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে 1939-এ 22শে অক্টোবর। 1939 22শে অক্টোবর। কি ঘটনা ঘটেছিল? 1939-এ যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, সেই শুরু হলে তখন তৎকালীন ব্রিটিশ ভাইসরয় যিনি ছিলেন, ভারতীয় নেতাদের না জানিয়ে ভারতকে যুদ্ধে সামিল করেন। এর প্রতিবাদে ভারতের বিভিন্ন প্রদেশে থাকা কংগ্রেস যে মন্ত্রী, সেই মন্ত্রীগুলো কি করেন? পদত্যাগ করতে থাকেন।
কংগ্রেস সরকারের এই পদত্যাগকে স্বাগত জানিয়ে মোহাম্মদ আলী জিন্নাহ কি করেন, মোহাম্মদ আলী জিন্নাহর আহ্বানে মুসলিম লীগ 1939 সালে 22শে ডিসেম্বর এই দিনটিকে মুক্তি দিবস বা আমাদের ডেলিভারেশন ডে হিসেবে কিন্তু উপস্থাপন করা হয়, ডেলিভারেশন ডে হিসেবে উপস্থাপন করা হয় 1939-এ 22শে ডিসেম্বর। বোঝাতে পারলাম? আচ্ছা, পরের প্রশ্ন। আজকে 10টা প্রশ্নই আলোচনা করব এবং আমি তোমাদের ফিডব্যাক দেখবো কেমন ভাবে তোমাদের কমেন্ট আসছে, সেই কমেন্ট অনুযায়ী আমি এই সেশনটাকে প্রতিদিন কন্টিনিউ করব এবং প্রতিদিন 20টি করে প্রশ্ন নিয়ে আসবো। তোমরা যদি কমেন্ট করে জানাও, তোমাদের যদি আমি মতামত পেয়ে থাকি, তোমাদের যদি আমি ইতিবাচক প্রতিক্রিয়া পাই, তাহলে এই ধরনের প্রশ্ন আমি প্রতিদিন নিয়ে আসবো। অবশ্যই তাই কমেন্ট করে জানাবে যে এই ধরনের প্রশ্ন তোমাদের কত আদৌ কোনো প্রয়োজন আছে কিনা। যদি এই ধরনের প্রশ্ন তোমাদের প্রয়োজন হয়ে থাকে তাহলেই কিন্তু আমি এই সেশনটাকে কন্টিনিউ করব। প্রতিদিন 20টি করে প্রশ্ন এভাবে আমি প্রতিদিন আলোচনা করব, যেগুলোতে তোমাদের অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে আশা করছি। কেমন? তাহলে দেখো পরের প্রশ্ন কি আছে, বাংলায় মুকুটহীন রাজা বলা হয় কাকে? বা দারুণ প্রশ্ন, যে বাংলায় মুকুটহীন রাজা কাকে বলা হয়? বাংলায় মুকুটহীন রাজা কাকে বলা হয়? অরবিন্দ ঘোষকে, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে, বিপিন চন্দ্র পালকে, নাকি গোপালকৃষ্ণ গোখলেকে? কাকে বলা হয়? সঠিক উত্তর সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। অর্থাৎ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে শুধু মুকুটহীন রাজা নয়, তাকে রাষ্ট্রগুরুও বলা হয়। দেখো, রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ছিলেন ভারতের গ্রাম্য অঞ্চলের একজন অন্যতম জাতীয়তাবাদী নেতা এবং ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা বলতে পারো ভারত সভার প্রতিষ্ঠাতাও ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 1905 সালে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়, তখন তিনি অত্যন্ত বলিষ্ঠ এবং আপোষহীন নেতৃত্ব দিয়েছিলেন। বাংলার সাধারণ মানুষের উপর তার প্রভাব এতটাই তীব্রভাবে ছিল, এতটাই মানুষকে সহযোগিতা করতেন যে তাকে সবাই ভালোবেসে শ্রদ্ধার সাথে বাংলার মুকুটহীন রাজা হিসেবে সবাই উল্লেখ করেছিলেন বা অভিহিত করা হতো তাকে। তাহলে বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হতো? সেটা হচ্ছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। দেখো, এই ধরনের আরো প্রশ্ন এই ধরনের আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আছে, কিন্তু আজকে 10টা প্রশ্ন আলোচনা করলাম। এই প্রশ্ন কেমন লাগলো, তার আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তারপর আমি পরবর্তী সেশনটা অন করব এবং প্রতিদিন 20টি করে প্রশ্ন তোমাদের কাছে হাজির করব। এভাবে কনসেপ্ট ক্লিয়ার করব আমরা এবং সেখান থেকে তোমাদের অনেকটা উপকার হবে, অবশ্যই অনেক উপকার হবে। তাহলে আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। অবশ্যই কমেন্ট করতে ভুলবে না।